আজ আমার কি আনন্দের দিন। আমার রাজ্যের প্রজাদের ঘরে ঘরে শস্যের অপুরন্ত ভান্ডার, মুখে প্রাণোচ্ছল হাসি। এর চাইতে আর কি আবার আনন্দ হতে পারে? সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বিশাল সিন্ধু রাজ্য। আমার মনে বড় আনন্দ, কিন্তু দেখতে দেখতে আমার অনেক বয়স হয়ে গেল। বয়সের ভারে আমি এখন জর্জরিত। তাই আমি আমার এই বিশাল সিন্ধু রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারছি না। তাই এখন আমি মনে মনে মনস্থির করেছি, আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীমান কাঞ্চনের হস্তে এই রাজ্যের দায়িত্বভার অর্পণ করে আমি আমার বাকি জীবনটা শ্রীধাম বৃন্দাবনে কাটিয়ে দেব। কিন্তু কাঞ্চনকে আমি দেখতে পাচ্ছি না কেন? কাঞ্চন, বাবা কাঞ্চন। পিতা, আপনি আমায় ডেকেছেন? পিতা। হ্যাঁ পুত্র, আমি তোমাকে ডেকেছি। পিতা, কি জন্য আপনি আমাকে ডেকেছেন? দেখো বাবা কাঞ্চন, দেখতে দেখতে আমার অনেক বয়স হয়ে গেল। তাই আমি সঠিকভাবে আমাদের বিশাল সিন্ধু রাজ্য পরিচালনা করতে পারছি না বাবা। পিতা। তাই আমি মনে মনে মনস্থির করেছি, তুমি এই সিন্ধু রাজ্যের দায়িত্বভার গ্রহণ করবে। পিতা। আর আমি আমার বাকি জীবনটা তীর্থে তীর্থে কাটিয়ে দেব। আমার মনের সাথ তুমি পূর্ণ করো কাঞ্চন। না পিতা, না, তা হয় না পিতা, তা হয় না। আমি এই রাজ্যের সম্পর্কে এখনো ভালোভাবে কিছুই যে জানতে জেনে উঠতে পারিনি পিতা। আর পিতা, আমি চাই আপনার সঙ্গে থেকে আরো কয়েক বছর আমি ভালোভাবে দেখে নিতে চাই আপনি কেমন ভাবে আমাদের এই রাজ্য পরিচালনা করছেন। তারপরেই আমি আপনার এই রাজ্যের ভার দায়িত্ব নিজের মাথায় তুলে নেব। কিন্তু পিতা, আমি একটু শিকারে যেতে চাই পিতা। কাঞ্চন, শিকারে? হ্যাঁ পিতা। ওইও কি পিতা গো, আশীর্বাদ করুন পিতা, যাব শিকারে। ওহো কি পিতা গো, আশীর্বাদ করুন গো পিতা, যাব কাঞ্চন, শিকার হেতে যাব আমি গো। ও পিতা ধনুর বাণ হাতে লয়ে, মোহনানন্দে করব গো শিকার ঘুরে বনেতে। ও পিতা মোহনানন্দে করব গো শিকার ঘুরে বনে। কাঞ্চন, না কাঞ্চন না। পিতা। তুমি নিতান্ত ভালো, আর তুমি বুঝতে পারছো না গভীর জঙ্গলে অনেক হিংস্র পশু আছে। পিতা। তাই যে কোনো সময় তোমার কোনো ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। না পিতা, এমন তাই আমি তোমাকে শিকারে যাওয়ার অনুমতি দিতে পারবো না। না পিতা। কুমারকে বাধা দিচ্ছেন মহারাজ? কুমার যখন শিকারে যাচ্ছে, আমিও কুমারের সঙ্গে যাব। কি বললে? শিকারে যাওয়ার অনুমতি দিন। কি বললে তুমি সেনাপতি? তুমি যাবে? তুমি যাবে আমার কাঞ্চনের সঙ্গে? হ্যাঁ মহারাজ। সাবাস সেনাপতি, সাবাস। আমি তোমার মুখে এই কথাই তো শুনতে চেয়েছিলাম সেনাপতি। কারণ সেনাপতি, তুমি শুধু আমার বেতনভোগ কর্মচারী, এই ধর্মরাজ্যের সেনাপতি নও, তুমি যে আমার পুত্রের সমতুল্য। আমি তোমাকে বড় বিশ্বাস করি সেনাপতি। তাই তুমি যখন আমার কাঞ্চনের সঙ্গে শিকারে যেতে রাজি হয়েছ, তখন আমার আর কোনো আপত্তি নেই। আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমাদের শিকারে যাওয়ার অনুমতি দিলাম। আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন ভালোভাবে শিকারটাকে ফিরে আসতে পারি। আমি তোমাদের দুজনকেই প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমরা নির্বিঘ্নে শিকার শেষ করে আবার হাসি মুখে এই সিন্ধু রাজ্যের প্রাসাদে ফিরে এসো। তোমাদের কল্যাণ হোক।
এবার চলো কুমার, দাদা। আমরা শিকারে যাত্রা করি। বেশ তাই। ওগো শ্রীহরি, আমি তোমার নাম স্মরণ করে আমার প্রিয় পুত্র কাঞ্চন আর সেনাপতিকে শিকারে পাঠালাম। ওদের যদি কোনো বিপদ আছে, তুমি ওদের সব বিপদ থেকে রক্ষা করো দয়াময়। তুমি ওদের সব বিপদ থেকে রক্ষা করো। বুঝবো আমি চলো ওঠো ওঠো সুন্দর, তোমার জায়গা যে আমার পায়ের নিচে নয়, শুনলে পায়ের নিচে নয়। ও তুমি নতুন প্রেমের নাগরী, আরে সত্য কন্যা তুমি পূজারী। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারী। তুমি আছো কেন পদতলে, ও বৈশাই আমার বুকে। ওই আমার হৃদয়ে বসিয়া কন্যা, আমার হৃদয়ে বসিয়া কন্যা পূজা করো আমারি। ও তুমি থাকবে কেন পদতলে, ও তুমি এসে আমার বুকে। ওই আমার হৃদয় বসিয়া কন্যা, ওই আমার হৃদয়ে বসিয়া কন্যা পূজা করো আমারি। সত্য কন্যা তুমি পূজারী, ও তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারী। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারী। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারী। কুমার, আমি তোমার গলায় মালা পরিয়ে দিয়েছি, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? আমি তোমাকে ভুলে যাব? তুমি কি বলছো? তোমাকে ভুলতে পারি? আমার এই জীবন থাকতে কখনোই তোমাকে ভুলবো না, কোনো দিন ভুলবো না। তাই বুঝি? হ্যাঁ। তবে শোনো কুমার, তুমি আমাকে কোনোদিন ভুলে যেও না। তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমি কি করবো জানো? কি করবে? কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার, যদি ভালোবাসা না পায় তোমার। কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার, তোমায় ছাড়া এ জীবনে চাই না কিছু আমি। কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার। কিন্তু সুন্দরী, কি করে ভাবলে যে আমি তোমাকে ভুলে যেতে পারি? কুমার, কিন্তু শোনো কুমার, হ্যাঁ। একটি কথা বলে যাই। কি কথা? তোমার সঙ্গে যে আমার মালাবদল হলো, হ্যাঁ। এ কথা তো কেউ জানলো না। না। তাই বলছি, আগামী বুধবার আমার পিতা স্বয়ংবর সভার আয়োজন করেছে, সেই সভায় তুমি কিন্তু উপস্থিত থাকবে। আর সকলের সামনে আমি তোমার গলে বড় মাল্য পরিয়ে দেব। কি মনে থাকবে তো?
সে না মনে থাকবে, কিন্তু এখন তাহলে এখন আমি চলি। তুমি চলে যাবে? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আমার ভুলো না। দাঁড়াও পুষ্প, যেও না পুষ্প, যেও না, দাঁড়াও পুষ্প, চলে গেল পুষ্প, চলে গেল, রেখে গেল একটা ব্যাকুল মন। আমি এখন কি করি? একটু তৃষ্ণার জ্বালা মেটাতে এসে এখানে মনের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। আমার মাথায় যে কিছু কাজ করছে না। আমার বান কোথায় গেল? আমার তীর বা কোথায় গেল? কি বান আমি মারবো? আমার যে কিছুই মাথায় আসছে না। আমি বানে গিয়ে আছি ভুলে রে, আজ কি বান মারবো হরি মের বুকে। আমি বান গিয়ে আছি ভুলে রে, কি বান মারবো হরি মের বুকে। ওই ফুল বাগানের আড়ালেতে ওই হয়ে গেছে চলে, ওই আবার কোন কব সরিয়েছে, কোন কব সরিয়েছে দাঁড়ালো আমার সম্মুখে, এবার মারবো হরিণের বুকে। ওই আমি এবার গিয়েছি ভুলে রে, এবার মারবো হরিণের বুকে। কুমার, তোমার জলপান করা হয়েছে? কাকা, কাকা, সেনাপতি কাকা, হ্যাঁ হয়েছে কাকা, আমার জলপান করা হয়েছে। কিন্তু কিন্তু কাকা, এই জলপান করতে এসে না কি হয়েছে বলো? আমি যে বড় বিপদে পড়েছি কাকা, বড় বিপদে পড়েছি। এমন কি বিপদ তোমার? বলো, আমার কাছে সব কিছু খুলে বলো। কাকা, কাকা, তুই জানো কাকা, জানো এই সরোবরের ঘাটে এসে না এক সুন্দরী রাজকুমারীর সঙ্গে আমার দেখা হয়েছিল কাকা। তাই নাকি? হ্যাঁ কাকা, আর আমি যখন তার কাছে একটু জল খেতে চেয়েছিলাম, সেই জল পিপাসা মেটানোর আগে আমি যে ওই সুন্দরী কন্যার কাছে একটা অঙ্গীকার করেছি কাকা। অঙ্গীকার? হ্যাঁ কাকা, কি এমন অঙ্গীকার করেছো কুমার? আমি যে তাকে কথা দিয়েছি কাকা যে আমি তাকে বিবাহ করব। এত বড় আনন্দের কথা, আনন্দ? তার জন্য তোমার এত চিন্তার কি আছে কুমার? চলো, কিন্তু কাকা, তাহলে আর বিলম্ব না করে ওই রাজবাড়ির দিকেই অগ্রসর হই। কিন্তু কাকা আমার যে অন্য জায়গায় চিন্তা আছে কাকা। কি চিন্তা? আমার পিতাকে এই বিবাহ মেনে নেবে কাকা? তার জন্য তোমাকে কোনো কিছুই ভাবতে হবে না কুমার। আমি হচ্ছি তোমার পিতার একমাত্র বিশ্বস্ত রাজ কর্মচারী, আর আমি এসেছে মহারাজ। ওই পুষ্প, মানে আপনার কন্যা এত লেট করছেন কেন? ওকে একটু আসুন আসুন, আসন গ্রহণ করুন। এক্ষুনি মা পুষ্পমালাকে সাংব সভায় আনয়ন করছি। আনুন, আনুন, আনুন। পাপা, পাপা, কই তোমার কলম? অভিবাদন মহারাজ, অভিবাদন। আসুন আসুন, আসন গ্রহণ করুন। এত তোলা এবার কোন শালা এলো রে? ও তো চেহারা ভাব ভঙ্গি আমার থেকে একটু ভালো দেখতেছি। শুনুন রাজা এবং রাজপুত্রগণ, এই সবাই যে আয়োজন করেছি, মা পুষ্পমালা যে পাত্রের গলায় বরমাল্য প্রদান করবে সেই হবে আমার জামাতা। তোতলা, তো কোনো আপনারা ব্যস্ত হবেন না, আপনারা বসুন। এই কি আছিস, মা পুষ্পমালাকে পাঠিয়ে দে। এই তুই এখানে বস। আরে রাজা মশাই যা বলছেন শোন। মা পুষ্পমালা, তুমি এখানে এসো। বাবা পুষ্পমালা,
কোথায় আছো তুমি আড়ালে বসি তুমি মাথা তোলো কথা বলো গো। ও তোমার চোন কানে এনেছি মালা তোমার লাগিয়ে আমি অভাগিনী পুষ্পমালা গো। ও হায় রে আমার ও নাই তুমি বিনে বলো আমি বন্ধু আর ছায়ায় দাঁড়াই আমার বিনি সুন্দর মালা গো। ও কুমার পরা গো তোমার গলে মালা তোমার তোমার লাগিয়ে এই মালাটি তোমার গলে গো। ও হায় রে দিলাম ও বুঝব আমি চরণ তোমার নাও মহারাজ। ছি, 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 ছি। ভালো ভালো পাত্র থাকতে আর শেষ পর্যন্ত আপনার কন্যা দিল কিনা আমি কত বেশি কিন্তু আজকে দেখলাম এই শিবনের মাঝে ছিল আর বুড়ো অনুমতি কোনো আত্মা নাই রে। তুমি যদি আত্মা থাকতো এই আমার মতন থাকতি লাস্ট পর্যন্ত মালা দিল কি না ওই বিকেরির বাচ্চারে। চুপ করুন বয়স্য মশাই। শিকারি বলে এ হচ্ছে আমার স্বামী। আমার স্বামী নিন্দা আমি কার কাছে ছোট ভাই বলি তুমি এখনো এখানে থাকবে? মা পুষ্প
এ তুমি কি করলে পুষ্প? এত ভালো ভালো পাত্র থাকতে শেষে কিনা একটা শিকারি গলায় মারা দিলে। আমি যার গলে বড়মাল্য দিয়েছি সে হচ্ছে আমার স্বামী। চুপ করো। পিতা, তুমি আজ যা করলে আমার উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিলে। আমি যা লোক সমাজে মুখ দেখাতে পারবো না, তাই বলছি এই মুহূর্তে তুমি আমার রাজ সৎকার সর্বাস থেকে চলে যাও। পিতা, অমন কথা বলবেন না পিতা। আমি যে আপনার একমাত্র কন্যা। না না, পিতা, আমি আজ থেকে জানবো আমার কোনো কন্যা ছিল না, আর সে মারা গেছে। না পিতা না, ও কথা বলবেন না। আর এটাই আমার শেষ কথা। পিতা, তুমি কি বলছো পিতা? স্বামী, চলো স্বামী, আজ আমার পিতা আমাদের এখান থেকে তাড়িয়ে দিচ্ছে, আমরা তোমাদের রাজ্যে যাব। বেশ পুষ্প, বেশ। কেন চিন্তা করছো পুষ্প? কেন বৃথায় চিন্তা করছো? আমি তো আছি। আমি যখন তোমাকে বিবাহ করেছি, তুমি যখন আমার গলায় এই বিবাহের মালা দিয়েছো, চলো তোমাকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাবো পুষ্প। তাই চলো স্বামী। পুষ্প, তুমি কোনো চিন্তা করো না। আমি রাজকুমারের সঙ্গে সেনাপতি হিসাবে যখন আছি, তখন মহারাজকে আমি সমস্ত কিছু খুলে বলবো। এখন চলো কুমার, চলো চলো মধুমাতা, আমরা এখন আমাদের রাজ্যে ফিরে যাও। তাই চলো না না না, এ হতে পারে না, এ হতে পারে না। ওদের এত বিলম্বের কি কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে সেনাপতি, এসো এসো। আমি মহারাজ, সেনাপতি, আমি তোমার কথাই চিন্তা করছিলাম। বলো সেনাপতি, তোমরা নিশ্চয়ই নির্বিঘ্নে শিকার শেষ করে ফিরে এসেছো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমরা নির্বিঘ্নে ফিরে এসেছি। তবে একটা সংবাদ আছে মহারাজ। কি কি সংবাদ? হ্যাঁ, সংবাদটা হচ্ছে আমাদের রাজকুমার বিবাহ করেছে। কি বললে তুমি? আমার কাঞ্চন বিবাহ করেছে? হ্যাঁ মহারাজ। বেশ বেশ সেনাপতি, বেশ। আজ আমার কি আনন্দ সেনাপতি, আমার প্রিয় পুত্র কাঞ্চন বিবাহ করেছে। যাও যাও সেনাপতি, আমার কাঞ্চন আর আমার বৌমাকে আমার কোলে নিয়ে এসো। যাও সেনাপতি, যাও, ওদের তুমি আমার কাছে নিয়ে এসো, যাও। ঠিক আছে মহারাজ, আপনার অনুমতি পেয়েছি যখন, তখন আর কোনো চিন্তা নেই। আমি এখনই রাজকুমার এবং বধূমাতাকে এই রাজপ্রাসাদে হাজির করতে আপনার অনুমতি ছাড়াই আমি আপনার বৌমাকে নিয়ে এসেছি পিতা। আপনি আমাদেরকে আশীর্বাদ করুন পিতা। পুত্র কাঞ্চন, বৌমা, আমি তোমাদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করি। তোমাদের দুজনের দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে ওঠে। জানো বাবা কাঞ্চন, আজ যদি তোমার মা, না না, থাক থাক থাক, সে কথা থাক। বলুন না পিতা, বলুন। এই, কে আছিস? রানীকে পাঠিয়ে দে। আচ্ছা মহারাজ, আমাকে আপনি ডাকছেন কেন? রানী, এগিয়ে এই তুমি কি কথা বলছো রানী? দেখো দেখো, আমাদের কাঞ্চন আজ বিবাহ করেছে। কি সুন্দর লাগা টুকটুকে বৌমা ঘরে নিয়ে এসেছে। বৌমা, ইনি তোমার শাশুড়ি মা। যাও, ওনাকে তুমি প্রণাম করো। নতুন করে আর কি আশীর্বাদ করব? মহারাজ তো একবার করেছেন। রানী, 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 তুমি আজ ওদের সাথে এরকম ব্যবহার করো না রানী। আজ ওরা নতুন আমাদের গৃহে এলো, ওরা বিবাহিত, তাই তুমি ওদের সাথে আজ একটু ভালো করে কথা বলো রানী। যাও রানী, যাও, তুমি ওদের দুজনকে অন্তঃপুরে নিয়ে যাও। তারপর তোমার দাস দাসী তোমার সখীদের দিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে ওদের ধান দুর্বাদে আশীর্বাদ করে তুমি গৃহে তোলো। বেশ, এসো কাঞ্চন।
এসো বৌমা, আমরা এখন অন্তঃপুরে যাই। সেনাপতি, মহারাজ, তুমি কেন এখনো দাঁড়িয়ে আছো সেনাপতি? জানো সেনাপতি, আজ আমাদের বড় আনন্দের দিন। যাও সেনাপতি যাও, তুমি অতি শীঘ্র নাচ মহলে যাও। নাচ মহলে গিয়ে তুমি নর্তক নর্তকীদের ডেকে আজ নৃত্য গীতের আয়োজন করো আর সুরাপানের আয়োজন করো। যাও সেনাপতি। যথাজ্ঞা মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি এখনই সারা রাজ্যময় ঘটনা করে দিচ্ছি। আমাদের একমাত্র পুত্র কাঞ্চন কুমারের বিবাহ উৎসব উপলক্ষে সমস্ত রংমহলে রঙের রসনাই দিয়ে আলোকিত করে তোলা হবে। আমি এখনই যাচ্ছি মহারাজ, আমি এখনই যাচ্ছি। কাঞ্চনের মা, তুমি আজ কোথায়? কাঞ্চনের মা, তুমি তুমি স্বর্গ থেকে আজ দু চোখ ভরে চেয়ে দেখো, আজ তোমার একমাত্র পুত্র কাঞ্চন বিবাহ করেছে। কি সুন্দর রাঙা টুকটুকে বৌমা গৃহে নিয়ে এসেছে। জানো কাঞ্চনের মা, কাঞ্চন যে বিবাহ করেছে, বৌমা নিয়ে এসেছে, তার জন্য কাঞ্চন কিন্তু আমার কাছে অনুমতি নেয়নি। আমার অনুমতি না নিয়ে কাঞ্চন বিবাহ করেছে। কিন্তু কিন্তু তা বলে আমি ওদের দুজনকে দূরে সরিয়ে রাখিনি কাঞ্চনের মা। আমি ওদের স্নেহ ভালোবাসা দিয়ে ওদের দুজনকে সস্নেহে আমার কোলে আমার বুকে টেনে নিয়েছি কাঞ্চনের মা। কাঞ্চনের মা, তুমি স্বর্গ থেকে ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ওদের দুজনের দাম্পত্য জীবন যেন মধুময় হয়ে ওঠে। রাজ্যের সবাই আনন্দে মুখরিত হয়ে উঠেছে, তবে আমি কেন আনন্দ করতে পারছি না? কেন পারছি না? তাই তো আমার অমলটাই বা গেল কোথায়? অমল, অমল, মা বাবু, অমল, এত বড় অপমানের চেয়ে মা মৃত্যু অনেক ভালো। মা আমার অমল, কে তোকে অপমান করেছে? আমাকে বল বাবা। ছিলা যে মরে যাই গো মাতা, কাঞ্চনকে করিবে রাজা, কাঞ্চন রাজা হবে? অমল, তুই চিন্তা করিস না বাবা, তুই চিন্তা করিস না। কাঞ্চন রাজা হবে? আমি যে মায়ের ছেলে মাগো সর্বলোকে বলে। তুই দুঃখ করিস না বাবা। তুই দুঃখ করিস না বাবা, দুঃখ করিস না। কাঞ্চন যদি রাজা হতে পারে আমার বসে আনবো, আর যদি টাকার লোভ না করে তাহলে আমার এই রূপ যৌবন আমি তাকে সঁপে দিয়ে আমার বসে আনবো। এই, কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন মহারানী? হ্যাঁ সেনাপতি, আমি তোমাকে স্মরণ করেছি। শোনো সেনাপতি, তোমায় একটা কাজ করে দিতে হবে আমাকে। আমাকে কাজ করে দিতে হবে? হ্যাঁ। কি এমন কাজ? শোনো সেনাপতি, আমি জানি তুমি আমার বহুদিনের কর্মচারী, তাই তো তুমি আমাকে অনেক ভালোবাসো। তাই তো আমি এই কাজের ভাগটা তোমাকেই দিতে চাইছি। মহারানী, আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। মহারানী পারবে সেনাপতি, আস্তে আস্তে ধীরে ধীরে সব বুঝে যাবে। শোনো সেনাপতি,
আমার অমল পথের ভিখারি হবে তা আমি কিছুতেই চাই না। তাই তো তোমায় কাঞ্চনকে হত্যা করতে হবে। না না মহারানী না, এমন কথা আমায় বলবেন না, এ আমি কিছুতেই পারবো না। সেনাপতি শোনো সেনাপতি, এই কাজ করে দিতে পারলে আমি তোমাকে প্রচুর টাকা দেবো, বুঝেছো? টাকা? না না মহারানী না, আমাকে টাকার লোভ দেখাবেন না। কারণ যে কাঞ্চনকে আপনি আমাকে হত্যা করতে বলছেন, সেই কাঞ্চনকে আমি একদিন ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। না, এ আদেশ আপনি ফিরিয়ে নিন মহারানী, এ আদেশ আপনি ফিরিয়ে নিন। সেনাপতি শোনো, মনে রেখো তুমি আমাদের বেতনভোগী কর্মচারী। কর্মচারী? আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন মহারানী, সত্যি আমি কর্মচারী। তবে একটা কথা আমি না বলে পারছি না, সেদিন আমি হারা হয়ে প্রথমে ভিক্ষা করে বেড়াতাম, তখন আমার সেই দুঃখ দেখে মহারানী রাস্তা থেকে মহারাজ আমাকে কুড়িয়ে এনে এই আদি প্রাসাদে স্থান দিয়েছে। সেনাপতি পারবো না, ভালো পারবো না মহারানী, এ আদেশ আপনি ফিরিয়ে নিন। পারবে। ভালো করে চিন্তা করে দেখো, এই সামান্য কাজ করে দিতে পারলে তুমি নিচে থেকে কত উপরে উঠে যাবে। সামান্য এই কাজটুকু তুমি করে দাও, তারপরে এই দাসা থেকে হয়ে যাবে তুমি ওই সিংহাসনের রাজা। সিংহাসন? না না মহারানী না, ওই সিংহাসনের লোক আপনি আমায় দেখাবেন না মহারানী, আপনি আমাকে দেখাবেন না। শুধু সিংহাসন নয়, ওই সিংহাসনের সঙ্গে পাবেন আপনি এই লীলাবতী রানীকে। আপনি কি বলছেন মহারানী? সেনাপতি তুমি ভালো করে আমার চোখের দিকে চেয়ে দেখো, আমি কি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। আমাকে তুমি মুক্ত করো সেনাপতি, আমাকে তুমি মুক্ত করো। আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আর আমি শুনতে চাই না মহারানী, আর আমি শুনতে চাই না। কে কে আমার বুকের মধ্যে কেন এমন তোলপাড় শুরু হয়েছে? একদিকে রাজ সিংহাসন আর একদিকে মহারানীকে না। তুমি বলে নাও ঠাকুর, এখন আমি কি করবো? আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। ও সাথী, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। ও সাথী, বোঝো নাকি, ও সাথী, বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। কি করিবে, কোথায় যাব বলো না আমায়, জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমায়। কি করিব, কোথায় যাব বলো না আমায়, জীবন দিয়ে আমি ভালো বেসেছি তোমায়। আমার বুকের মাঝে
তোমার প্রেমে তেমনি আমি রয়েছি বেবার। জীবন যৌবন সপিলাম, জীবন যৌবন সব সপিলাম তোমার শ্রীপদে। ও সাথী বোঝো নাকি, ও সাথী বোঝো নাকি আসবে বিপদে। তোমার জন্য আজ আমার প্রাণ, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে। তোমার জন্য আজ মহারানী, আপনি আমাকে কি বলছেন মহারানী? আমি ভাবতেও পারছি না মহারানী। সেনাপতি, ভাবতে হবে, ভাবতে পারছো না তা বললে তো হবে না। দেখো সেনাপতি, যেমন করে হোক কাঞ্চনকে তোমার সরাতেই হবে। কেমন করে কাঞ্চনকে সরাতে হবে সেই বুদ্ধিটা আমাকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও রঘুনাথ। মহারানী, মহারানী, আপনি যান মহারানী, আপনি এখন যান। আমি ভেবে দেখি আমি এই পাপের পথে অগ্রসর হতে পারি না। আর ভাবাভাবি নয় সেনাপতি, ভালো করে এই কাজটা আমাকে করে দিতে হবে। আর আজ থেকে আমাকে আপনি নয়, তুমি, তুমি রহিনা, শুধু তুমি। বেশ বেশ, সমস্ত কিছু ত্যাগ করে আজ আপনার কথায় আমি রাজি হলাম। সেনাপতি, হ্যাঁ হ্যাঁ মহারানী, আজ থেকে আমার কার্য আমি শুরু করব। আমি কাঞ্চনকে করব হত্যা, তারপর মহারাজকেও একদিন এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে আমি হব রাজা। আর তুমি হবে রাজমাতা। এমন সোনার রাজ্যে দিও না লাগো, পাগলটা আবার কোথা থেকে এলো? এমন সোনার রাজ্যে আগুন দিলে, এমন সোনার রাজ্যে আগুন দিলে নিজেই পুড়ে হবি খুব। দিও না লাগো, এমন পাগল কোথাকার! সোনার রাজ্যে দিও না লাগো। সেনাপতি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছো। আমার ওই মন্দিরে মা কালী, ওই মা কালী, এই রাক্ষসীর কোনো করবে না, এই রাক্ষসীর কোনো পাগলের পোলা। সেনাপতি, তুমি এগিয়ে যাও। ওই পাগলের পোলা শোনার মতো সময় আমাদের নেই। দীর্ঘ গতিতে চলে যেতে হবে, বুঝেছো? চলো চলো রঘুপতি। মহারানী, তাই এসো প্রাণনাথ, এখন আমাদের কাজ শুরু করতে হবে। শোনো শোনো প্রাণনাথ, আমাকে বলে দাও কেমন করে বলো বলো। আমি বলে দেব। শুনুন শুনুন রাজা
তারপর কি হবে রঘুনাথ? আর একটা কথা বলে রাখ। হ্যাঁ বলো বলো। দাসীকে বলে রাখবে, দাসী তাকে যেমন করেই হোক হাত করবে, সেই যেন মহারাজের সামনে সাক্ষ্য প্রদান করে যে ওই ঘটনা দাসীও জানে, তারপরেই হবে আমাদের কাজের সফলতা। জয়। কার্য তোমাকে অপমান করতে পারে না। আমি জানতাম মহারাজ, আমি জানতাম, আপনি বিশ্বাস করবেন না। দাঁড়াও রানী, দাঁড়াও। আমি যাই। বেশ রানী, কাঞ্চন যে তোমাকে অপমান করেছে তার কি কোনো সাক্ষী প্রমাণ তোমার কাছে আছে? আছে বই কি মহারাজ। কে তোমার সাক্ষীদাতা? আপনার বিশ্বস্ত সেনাপতি। না, সেনাপতি ছাড়া আর কি কেউ তোমার সাক্ষীদাতা আছে? জানে মহারাজ, কে জানে? আমাদের দাসী সবকিছু জানে। দাসী, 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 এই, কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। এ কথা সত্য মহারাজ, আমার বলতে বড় ভয় করছে মহারাজ। বলো বলো দাসী, ভাই কিশোর বল। গত ঋষিতে তোমাদের রানীমার শয়ন কক্ষে কি ঘটনা ঘটেছিল বলো আমাকে। মহারাজ, গতকাল নিশীতে কাঞ্চন কুমার রানীমায়ের শয়ন কক্ষে গিয়ে হ্যাঁ। সতীত্ব হরণ করেছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যাও যাও দাসী, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। রানী, এবার আমি তোমার কথা মতো আমার বিশ্বস্ত সেনাপতিকে ডেকে জিজ্ঞাসা করব সে সব জানে কিনা। কে আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। সেনাপতি, এসো সেনাপতি, এসো সেনাপতি। শোনো সেনাপতি, তুমি আমার, বলুন মহারাজ। তুমি আমার শুধু আমার বেতন ভোগ কর্মচারী নও সেনাপতি, তুমি যে আমার পুত্রের সমতুল্য সেনাপতি। জানো সেনাপতি, একদিন তুমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বনে বনে পথে পথে ঘুরছিলে। সেদিন কেউ তোমাকে এক মুষ্টি ক্ষুধার অন্ন তোমার হাতে তুলে দেয়নি সেনাপতি। সেই দিন আমি তোমার দেশে গিয়ে তোমার সেই দুরবস্থা দেখে আমি বড় ব্যথা পাই, আমি বড় দুঃখ পাই। তোমার সেই দুরবস্থা দেখে তোমাকে আমি অতি সযত্নে আমার সিন্ধু রাজ্যে নিয়ে আসি। তারপর তোমার মনে ভালোবাসার স্নেহের পরশ দিয়ে তোমাকে আমি ধীরে ধীরে তোমার মন থেকে দুঃখ লাঘব করে আমার ধর্মরাজ্যের প্রধান সেনাপতির পদে নিযুক্ত করি। আমার সমস্ত কিছু স্মরণ। সেনাপতি, আর যদি তুমি সব ছেড়ে থাকো তাহলে আমাকে বলো, গত ঋষিতে তোমাদের রানীমার শয়ন কক্ষে কি ঘটনা ঘটেছিল? না না মহারাজ, না, ওই কথা আমাকে বলতে বলবেন না। আমি পারবো না মহারাজ, আমি পারবো না। সেনাপতি, আদেশ আপনি ফিরিয়ে নিন। সেনাপতি, আমি তোমাকে অভয় দিলাম। বলো বলো সেনাপতি, বলো গত ঋষিতে গভীর রাতে রানীমার শয়ন কক্ষে কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ মহারাজ, দাসী দাসী চিৎকার শুনে আর মহারানী রাজকুমার শুনে তারপর আমি সেখানে ছুটে যাই এবং আমি দেখলাম যে কাঞ্চন রানী অঞ্চল ধরে টানাটানি। ওগো শ্রীহরি, তুমি আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললে? বিশ্বাস, তুমি কোথায়? বিশ্বাস, তুমি কোথায়? একদিকে আমার স্ত্রী, আমার প্রিয় পুত্র কাঞ্চন, অপরদিকে আমার বিশ্বস্ত সেনাপতি। আমি 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 কাকে বিশ্বাস করব? আমি কাকে বিশ্বাস করব? বিশ্বাস এভাবে তুমি হারিয়ে যেও না। বিশ্বাস এভাবে তুমি হারিয়ে যেও না।
আপনি কে আছিস? কাঞ্চনকে পাঠিয়ে দে। পিতা আপনি আমাকে দেখেছেন পিতা? কাঞ্চন, পিতা আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, আশা করি তার সঠিক উত্তর তুমি আমাকে দেবে, কারণ তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। হ্যাঁ পিতা, আপনার প্রশ্নের আমি যথাযথ উত্তর দেবো পিতা। বলুন কি জানতে চান? কাঞ্চন, পিতা তুমি কি গত নিশীতে গভীর রাতে তোমার মায়ের শয়ন কক্ষে গিয়েছিলে? হ্যাঁ পিতা। কেন কেন গিয়েছিলে তুমি? কি প্রয়োজন ছিল তোমার? পিতা পিতা আমি হঠাৎ চিৎকার শুনতে পাই যে মা আমার চিৎকার করছে। আমি ভেবেছি হয়তো আমার মায়ের কোনো বিপদ হয়েছে, তাই আমি ছুটে মায়ের কক্ষে এসেছিলাম পিতা। ও তার মানে তুমি যা বলছো তাই সত্যি, আর তোমার সেনাপতি কাকা যা বলছে তা মিথ্যা? তোমার সেনাপতি কাকা যাবে বললো তুমি গত নিশীতে গভীর রাতে তোমার মায়ের নারী ধর্ম নষ্ট করতে গিয়ে। সেনাপতি কাকা, তুমি এই কথা বলতে পারলে? যে অপরাধ তুমি করেছো তা তো আমাকে বলতেই হবে কুমার। পিতা পিতা আপনি বিশ্বাস করুন পিতা, আপনি বিশ্বাস করুন। কাকা যা বলছি সব মিথ্যে কথা। চুপ করো, চুপ করো কাঞ্চন, তোমাকে আমি বিশ্বাস করব না। তোমার কোনো কথা আমি শুনতে চাই না কাঞ্চন। শোনো, তুমি যে অপরাধ করেছো তোমার একমাত্র শাস্তি প্রাণদণ্ড। এই, কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। শোনো ঘাতক, এই মুহূর্তে কাঞ্চনকে দক্ষিণ মশানে নিয়ে গিয়ে কাঞ্চনকে বলে দিয়ে কাঞ্চনের তাজা রক্ত আমাকে এনে দাও। এ কি বলছেন মহারাজ? কাঞ্চনকে হত্যা করতে হবে? না না, এ আমি কিছুতেই করতে পারবো না মহারাজ। হতা! তুমি আমাদের বেতনভোগী কর্মচারী, মহারাজ যা বলছে তাই করো। ওরে ঘাতক, তোরা কি আমার মনের কথা বুঝিস না রে ঘাতক? কাঞ্চনকে হত্যার আদেশ দিতে আমার যে এই বুকটা ফেটে চৌচির হয়ে যায় রে ঘাতক। কিন্তু কি করবো বলতো ঘাতক? আমি যে বিচারক, আমি বিচারক হয়ে দোষীর সাজা যে আমাকে দিতেই হবে রে ঘাতক। আমি যে হাত পা বাঁধা এক ভাগ্যহীন রাজা। যা ঘাতক যা, আর বিলম্ব না করে কাঞ্চনকে এই মুহূর্তে দক্ষিণ বছরে নিয়ে যা। কাঞ্চনকে বলে দিয়ে ওর তাজা রক্ত তুই আমাকে এনে দে। মহারাজ, এ আদেশ আপনি ফিরিয়ে দিন মহারাজ। ঘাতক, মাতৃহারা কাঞ্চনকে আমি কোন প্রাণে আঘাত করব? ঘাতক, তুমি ভুলে যেও না নিয়ে যাও। তুমি আমার ভেতর ভোগ কর্মচারী। আমি কোনো কথা শুনতে চাই না। নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ মহারাজ, সত্যি আমি বেতনভোগী কর্মচারী। রাজার আদেশ পালন করাই আমার কর্তব্য। চলে এসো কুমার। চলে এসো। হ্যালো
যে কোন অপরাধী আজ আজ আমি নিজে পিতা হয়ে পুত্রের হত্যাকারী। রানে, আজ আমি তোমার কথা মতো আমার কাঞ্চনকে তুলে দিয়েছি ঘাতকের হাতে। আমার সম্বল কাঞ্চনকে আজ আমি হত্যার আদেশ দিয়েছি। রানী, মহারাজ, শোনো রানী, যা হবার তা তো হয়ে যাচ্ছে মহারাজ। রানী, এখন চলুন, হ্যাঁ। অন্তঃপুরে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে বিশ্রামের প্রয়োজন আছে। শোনো রানী, চলুন মহারাজ, আজ আমি বড় পরিশ্রান্ত ক্লান্ত। প্রয়োজন আছে। তুমি আমাকে অন্তঃপুরে শয়ন কক্ষে নিয়ে চলো, আমি একটু বিশ্রাম করতে চাই। রানী, আমি এসো কুমার, এই সেই দক্ষিণ মহাশয়। তুমি এইখানটায় বসো, তোমাকে শিরস্কৃত করি। তোমার তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসীকে আমার দেখাতে হবে। ভাই ঘাতক, তুমি একটু অপেক্ষা করো না ভাই। আমি আমার জননীকে শেষবারের মতো ডেকে দিই ভাই। ঠিক আছে, তাই হবে। তুমি তোমার জন্মভূমি শেষবারের মতো দেখে নাও। হইও কি মাতা গো, কোথায় আছো মা গো, দেখা দাও মাতা গো, কোথায় আছো মা গো, দেখা দাও। শিশু কালে হারা লম্বা তোমার গো, কোথায় আছো মা গো, দেখা দাও। কুমার, তোমার টাকা শেষ হয়েছে। এবার তুমি সোজা হয়ে বসো। এবার আমি আমার কার্য শুরু করি। বেশ, ঘাতক ভাই, এবারে তুমি তোমার কার্য সম্পূর্ণ করো ঘাতক। ঠিক আছে, তুমি তাহলে সোজা হয়ে বসো, আমি আমার কার্য শুরু করি। জয় মা কালী! জয় মা কালী! তুমি কি করছো ঘাতক? কেন কেন আমার স্বামীকে বিনা দোষে বলে দিচ্ছ? বলো ঘাতক। ওগো ঘাতক, তোমার প্রাণে কি দয়া মায়া বলতে কিছুই নেই? একটিবার বলো ঘাতক। আমি ঘাতক, আমার প্রাণে দয়া মায়া থাকতে পারে না। আমার কাজ শুধু নর হত্যা করা। শোনো আমার সর্বনাশ! ঘাতক রে, কি অপরাধ করেছে স্বামী ঘাতক, তাই বলো আমায়। একটিবার বলো ঘাতক, আমার স্বামীর অপরাধ
হতে পারে না। ঘাটু, আমি মহারাজের বেতনভোগী কর্মচারী, নরহত্যা করাই হচ্ছে আমার কাজ। ঘাটু, ঘাটু, এ তুমি কি বলছো ঘাটু? তুমি যদি আমার স্বামীকে ক্ষমা না করো আমি কি করব বলো? আমি তোমাকে আজ আমার ধর্মের দাদা বললাম ঘাটু। কি বললি? কি বললি? আমি তোর দাদা? হায় ভগবান, এখন আমি কি করি? একদিকে রাজা দেই, অন্যদিকে সতী নারীর করুণ আর্তনা। জীবনে আমি অনেক নরহত্যা করেছি, কিন্তু এমন মায়া চলল শুনে কেউ আমাকে কোনোদিন দাদা বলে ডাকেনি। কি করি এখন? মুক্তি না হত্যা? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। আমি মুক্তি দেব। কি পেয়েছো দাদা? আমি আমি তোর স্বামীকে মুক্তি দেব রে বউ। দাদা, তুমি আমার স্বামীকে মুক্তি দেবে দাদা? তাহলে দাও দাদা। কি দিলাম? ও তো ভাই, ও, আমি তোকে জীবনের মতো মুক্তি দিলাম। যা। দাদা, ওরে, আমি বেঁচে থাকতে আর তোদের কোনো অসুবিধা হবে না রে। এই হতভাগ্য দাদাকে স্মরণ করিস, আপদে বিপদে সবসময় আমি তোদের পাশে থাকবো রে। যা, শোন বোন, দাদা, তোরা আর বেশি দেরি করিস না। এই রাজ্য ছেড়ে তোরা অন্য কোন রাজ্যে চলে যা রে বোন। হ্যাঁ তাই যাচ্ছি দাদা। তবে দাদা, যাবার পূর্বে তোমাকে তোমাকে আমরা একটিবার শেষের প্রণাম জানিয়ে যাব দাদা। ঠিক আছে রে বোন, ঠিক আছে। আমি তোদেরকে প্রাণে ভরে আশীর্বাদ করি, তোরা জীবনে সুখী হরে বোন, তোরা জীবনে সুখী হ। যা, তোরা তাড়াতাড়ি চলে যা, নইলে আবার হয়তো কোনো বিপদ হতে পারে। যা, তোরা আর দেরি করিস না। যা, তবু তোরা এই রাজ্য ছেড়ে চলে যা রে ভাই। তাই যাব দাদা। তোরা তাড়াতাড়ি চলে যা। বিদায় দাদা। যা, দাদা, যা। বিদায়। যা রে বোন, যা। কিন্তু আমাকে যে রক্ত দেখাতে হবে, কোথায় পাবো রক্ত? আর যদি জোগাড় করতে না পারি, তাহলে আমার ঘরে শিশু পুত্র আছে, তাকে কেটে তাজা রক্ত নিয়ে রানীকে দেখাবো। দেখি, একটা কুকুর যাচ্ছে না? ওই কুকুরটাকেই বলে দিয়ে তাজা রক্ত ওই মহারানীকে দেখাবো। তাজা রক্ত। কাঞ্চন, কাঞ্চন বাবা, বাবা তুই কোথায়? একবার ফিরে আয় আমার শূন্য বুকে। আয় বাবা কাঞ্চন। ও, আসবি কেন তুই আমার কাছে? কারণ আমি যে তোর হত্যাকারী পিতা, আমি তো তোকে হত্যার আদেশ দিয়েছি কাঞ্চন। তুই আমাকে অভিশাপ দে কাঞ্চন, তোর অভিশাপে আমি যেন চলে পুড়ে ছারখার হয়ে মহারাজ মহারাজ, যা হবার তা তো হয়ে গেছে। কিন্তু ঘাতক এখনো আসছে না কেন? আরে তুমি ঠিক বলেছো, অনেক সময় অতিবাহিত হয়ে গেল। আমি ঘাতককে পাঠিয়েছিলাম দক্ষিণে বসারে কাঞ্চনকে বলে দিয়ে কাঞ্চনের তাজা রক্ত নিয়ে আসতে, কিন্তু কিন্তু ঘাতক এখনো আসছে না কেন? এর বিলম্বের কি কারণ আমি যে কিছুই বুঝতে পারছি না রানী, আমি যে কিছুই বুঝতে পারছি না। রক্ত, তাজা রক্ত।
দেখুন দেখুন কেমন তাজা রক্ত টকবক করে ফুটছে। হে বীর মহারাজ, কিলাল কিলাল রক্ত আমার কাছে। এত সুন্দর সুন্দর রাজকুমার থাকতে এই ভিখারির গলায় বড় মারলাম। চুপ করুন, ও ভিখারি হলেও আমার স্বামী। এখন তোমার স্বামী মহারাজ, রাজপুত্রদের নেমন্ত্রণ করে আজ আপনি যে রাজপুত্রদের অপমান করেছেন, এই অপমানের প্রতিশোধ আমি রাজবৈশ্য মহারাজ। আপনার কন্যার এমন কি রূপ আছে যে রূপের সৌলাদে আজ একটা ভিখারির গলায় মহারাজ। তোর এই বন্ধুটাকে নিয়ে বেরিয়ে আয়। এই বাড়িতে আমাদের পদ স্পর্শ আমাদের ধর্মের বৃদ্ধাচরণ। তুমি কি করলে মালা? পিতা, আমি দেশ বিদেশ থেকে রাজকুমারদের হাজির করেছি, শেষে কিনা তুমি ভিখারি গলায় বরমাল্য দিলে। পিতা, আমি যাকে মালা দিয়েছি পিতা, সে ভিখারি হলেও সে যে আমার স্বামী। না না, তুমি আমার মান সম্মান সব মাটির সঙ্গে মিশিয়ে দিলে। এই মুহূর্তে তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও। তোমার মুখ আমি আর দর্শন করতে চাই না। আজ থেকে মনে করব তুমি আমার কাছে মৃত। পিতা, আলো, তুমি কি করলে আলো? এত ভালো ভালো রাজপুত্র থাকতে স্বামী, তুমি শেষ পর্যন্ত একটা ভিখারির গলায় এই মালাখানি তুলে দিলে আলো। স্বামী, আচ্ছা আজকে তোমার পিতা তোমাকে যে পরিত্যাগ করে চলে গেল আলো, আলো এখন এখন আমি বা কি করবো বলো আলো? আমি তোমাকে কোনো কষ্ট হতে দেবো না স্বামী। আলো কোথাও যদি জায়গা না পাই, ওই গাছতলায় গিয়ে স্বামী আমি তোমাকে নিয়ে থাকবো। আলো আমি যে তোমাকে কিছু বোঝাতে পারছি না আলো, বোঝাতে পারছি না। না স্বামী না, আমি যে কে আর আমার যে কি পরিচয় সেটা আমি তোমাকে যে কিভাবে বলবো আলো? স্বামী, আমি যে নিজেই খেতে পাই না আলো, আমি তোমাকে নিয়ে গিয়ে কি খাবো বলো আলো? কি খাবো? স্বামী তুমি কোনো চিন্তা করো না স্বামী, চিন্তা করো না। পিতা আমাদের তাড়িয়ে দিয়েছে, চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই স্বামী। তাই চলো স্বামী, তাই চলো আলো। আজ এই পুরুষ বেশ ধারণ করে আমি আমার স্বামীকে খুঁজছি, কিন্তু কোথাও আমার স্বামীকে পেলাম না। তবে কি আমার স্বামীর সঙ্গে আর কোনোদিন আমার দেখা হবে না? আজ একটিবার আমার মনের মতো করে আমি পাখা বিক্রি করব, দেখি আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয় কিনা। তাই এই পাখা আমি এই গ্রামেই বেচতে আসছি। আমার পাখা কেবা নেবে রে, মন হারা সুন্দর পাখা রে। আমার পাখা কেবা নেবে রে, মন হারা সুন্দর পাখা রে। পাখা বেচার চল করি
মনের মতো গ্রাহক পেলে পাখা দেব তারে রে, মন হারা সুন্দর পাখা রে। পাখা বেচতে এলাম আমি গো, ওই আমি পাখার ব্যাপারী, মনের মতো গান পেলে, আরে মনের মতো মানুষ পেলে পাখা দেব তারে রে, মন হারা সুন্দর পাখা রে। সুন্দর পাখা রে। না 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 না, আর কতদিন খুঁজবো, আর কতদিন আমার স্বামীকে খুঁজবো, আমি যার বুঝতে পারছি না। ওইও কি পথিক দয়া করি একটা ভিক্ষা দাও না, আমাকে একটা ভিক্ষা দাও না। ওই না 3 দিন অনা হারে আছি আমি, ওই না কুধার জ্বালা সহে না আর ভাই, দয়া করে কিছু ভিক্ষা দাও আমার। দাও না বুঝি ভাই, আমাকে একটা ভিক্ষা দাও না, আমাকে একটা ভিক্ষা দাও। কি কার কণ্ঠস্বর? এই কণ্ঠস্বর যেন আমার বহুদিনের পরিচিত মনে হয়। না না, আমি কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি? আচ্ছা ভাই, তোমার পরিচয়, তোমার পরিচয় তুমি একটিবার আমাকে বলবে? আমার পরিচয়? হ্যাঁ, তাহলে তোমার পরিচয় একটিবার আমাকে বলবে? আর আমি একটিবার তোমার পরিচয় জিজ্ঞাসা করি, তুমি বলবে তো? বলবো পথিক। তুমি কোনবার আছে থাকবো দুগো, ও বন্ধু কোনবার যে তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতার, হায় রে কি নাম তোমার? পরিচয়? ওরে পথিক, আমি যে আমার সব পরিচয় হারিয়ে ফেলেছি পথিক। না না, তোমার কণ্ঠস্বর দেখি আমার বড় পরিচিত মনে হচ্ছে, তাই বলছি তোমার পরিচয় আমি একটিবার শুনতে চাই। বলো কোন রাজ্যে তোমার ঘর, একটিবার তুমি আমাকে বলো। রাজ্যে ছিল আমার ঘর, ও পথিক ধর্মরাজ্যে আমার বাড়ি, তাই তার নাম মোর সুরা যাই না কাঞ্চন আমার না। আচ্ছা আচ্ছা বন্ধু, আমি আরেকটি কথা বলি, তুমি কি পূর্বে কখনো বিবাহ করেছিলে? বিবাহ করেছিলাম পথিক, বিবাহ করেছিলাম। তাহলে তোমার সে আগের স্ত্রীকে দেখতে কেমন ছিল তুমি একটিবার আমাকে বলো। চাঁদের মতো ছিল তার মুখা
তোমার আগেকার স্ত্রীকে দেখলে তুমি চিনতে পারবে তো? বলো, চিনতে পারবে? আচ্ছা পথিক, পথিক, অনেক অনেক তো পরিচয় আমার তুমি শুনলে পথিক। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি বলো তো পথিক, তোমার কি পরিচয়? তাহলে আমার পরিচয় তুমি শুনবে? বলো। শোনো শোনো বন্ধু, বিষ্ণু রাজার কন্যা মৃগো। বিষ্ণু দেখুন দেখুন দেখুন। ও তোমার পুষ্প আমার না, এই বনেতে এসে আমি দাদা তুমি তোমায় হারালাম। কি স্বামী, তুমি স্বামী, 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 স্বামী। পুষ্প, তুমি তুমি এতদিন কোথায় ছিলে? পুষ্প, এতদিন কোথায় ছিলে? আমি যে সারা আমার তন্ত্র তন্ত্র করে খুঁজে ফেলেছি পুষ্প। আমি সে অনেক কথা, আমি আমার এক ধর্মদাদার কাছে ছিলাম, আর এই পাখা পাচার চল করিয়ে দেশ বিদেশে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তাই তো অবশেষে আমি তোমার দেখা পেলাম স্বামী। স্বামী, আলো স্বামী, আলো আমি যে কিছুই বুঝতে পারছি না স্বামী। আলো আলো ওকে স্বামী, আমাকে বলো। শুনবে, শুনবে আলোকে শুনবে। ওই তো আমার জীবনের জীবন, আমার নয়নের মনি, আমার সেই হারিয়ে যাওয়া পুষ্প। স্বামী, দিদি আমার প্রণাম গ্রহণ করুন দিদি। ওঠো বলো, ওঠো, থাক। আমি আমি আজ হতে তোমাকে আমার ছোট বোনের মতো দেখবো। কেন জানো? তুমি আমার স্বামীকে বাঁচিয়ে রেখেছো। দাদা, আমি অনেক চেষ্টা করি, সারা বন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তোর স্বামীকে আমি পেলাম না রে। দাদা, তোমাকে আর খুঁজতে হবে না দাদা। এই দেখো, এই আমার স্বামী, আমি খুঁজে পেয়েছি দাদা। হ্যাঁ দাদা। দাদা, দাদা, আমাদেরকে একটি ভার তুমি আশীর্বাদ করো, আমরা যেন সুখে থাকতে পারি। এসো আর ঠিক আছে, ঠিক আছে রে ভাই, ওটো ভাই, ওটো বোন, তোমরা সুখী হও, চাও তোমরা এখন দেশে ফিরে যাও ভাই। না না দাদা, না, তোমাকে রেখে যে আমরা দেশে ফিরে যাবো না দাদা। যদি দেশে ফিরে যেতে হয় দাদা, তোমাকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো দাদা। চলো দাদা। বেশ, তাই চলো, আমারও কর্তব্য আছে তোমাদেরকে রাজ্যে পৌঁছে দেওয়ার। তাই চলো। আমার কাছে বাধা দিতে এসেছি? আমি এই জঙ্গলের ডাকু আছি, তবে ওই দিকে সাজা। শয়তান, তুই এই সিংহাসনে বন্দী, তোকে আমি তুই আমাকে মাফ করে দে ভাই, আমি তোকে বন্ধু বলে আলিঙ্গন করতে চাই। সেনাপতি, তুলে নাও, তুলে নাও অস্ত্র, তুলে নাও সেনাপতি। আমি এখনই আসছি বন্ধু, আমি এখনই আসছি। যাই, এই সুযোগে আমি শয়তান, মনে পড়ে একদিন তুই আমাকে চাবুকে মেরে মেরে আমার অসুস্থ বোনটাকে হত্যা করেছিলি, আর সেই চাবুকের ঘাগুলো আজও আমার হৃদয়ে যন্ত্রণা হয়ে বেঁচে আছে। কে তুমি যুবক? আজ তুমি আমাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচালে। জানো যুবক,
আর যদি আমার কাঞ্চন বেঁচে থাকতো তাহলে কত খুশি না সে হতো, কত খুশি না সে হতো। যুবক, আছে মহারাজ, আছে। আপনার কাঞ্চন বেঁচে আছে। কি বললে তুমি? আমার আমার কাঞ্চন বেঁচে আছে? হ্যাঁ মহারাজ। যুবক, যাও যাও যুবক যাও, তুমি যত শীঘ্র সম্ভব আমার হরানিধি কাঞ্চনকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও যুবক। পিতা, পিতা, আমি ফিরে এসেছি পিতা। এই তো সেই চোখ, এই তো সেই মুখ, পিতা, এই তো সেই সোনার কান্তি দেহ। কি অবস্থা হয়েছে আপনার পিতা? আপনি কাঞ্চন, পিতা, সব ঘটনা আমি তোমাকে বলবো, পিতা, কিন্তু সবার প্রথমে তুমি এসো আমার কাছে। আমি আজ আমার নিজের হাতে তোমাকে এই ধর্মরাজ্যের রাজ সিংহাসনে বসাবো। এসো কাঞ্চন, একে পাঠিয়ে দাও এই পুষ্প। কাঞ্চন, আজ থেকে তুমি এই ধর্মরাজ্যের রাজা। এবার শোনো কাঞ্চন, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। কাঞ্চন, তোমার মা আর সেনাপতির যোগ সাজছে আমি তোমাকে হত্যার আদেশ দিতে বাধ্য হই, কিন্তু তোমার মা আমাকে শৃঙ্খল কবলিত করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে আমার বুকে 7 মণ পাথর চাপা দিয়ে রেখেছিল। দিনান্তে আমাকে খেতে দিত 1 খণ্ড পোড়া রুটি আর 1 গ্লাস নর্দমার জল। জানো জানো কাঞ্চন, আমি ওই পোড়া রুটি আর নর্দমার জল খেয়েও আমার প্রাণটাকে তিল তিল করে ধরে রেখেছিলাম, কারণ আমি একদিন এই ধর্মরাজ্যের ধর্মের জয় দেখব বলে। আজ আমি সেই শুভক্ষণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মহারাজ কাঞ্চন কুমার, আজ আমি তোমার কাছে এই নারী রূপী রাক্ষসী ডাইনির বিচার চাই। মহারাজ, আমাকে ক্ষমা করুন। বিচার করবো পিতা, বিচার আমি করবো পিতা, বিচার আমি করবো। এই ধর্মরাজ্যের সিংহাসনে যখন আপনি আমাকে বসিয়েছেন, সমস্ত দায়ভার যখন আমার হাতে আপনি তুলে দিয়েছেন, তবে আমার মায়ের বিচার আমিই করবো, আমি করবো। বাবা কাঞ্চন, আমাকে আমাকে তুই ক্ষমা করে দে বাবা। আমি অনেক অন্যায় করেছি, আমি তোকে অনেক শাস্তি দিয়েছি বাবা। আমাকে তুই ক্ষমা কর বাবা, আমাকে তুই ক্ষমা কর। কেঁদো না মা, কেঁদো না। ক্ষমা তো সহজে তোমায় করবো না মা, শাস্তি যে তোমাকে পেতেই হবে মা, শাস্তি যে তোমাকে পেতেই হবে। আমি না তোর মা? হ্যাঁ মা, জানো মা, জানো তোমাকে আমি কেমন শাস্তি দেবো, তুমি জানো মা। আমার জন্মদাত্রী মা, তিনি তো আমাকে জন্ম দিয়ে চলে গিয়েছিলেন মা। একটি বার তুমি আমার জননী হয়ে আমাকে তোমার সন্তান রূপে বুকে তুলে দাও না মা। এটাই তোমার শাস্তি মা, তুমি আমাকে তোমার পুত্র রূপে গ্রহণ করো রানী। আমার কাঞ্চন যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে মহারাজ, আমার আর কিছু বলার নেই, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। রানী, তুমি অনেক কষ্ট আমাকে দিয়েছ রানী, জানো রানী, আমি শৃঙ্খল কবলিত হয়ে অন্ধকার কারাগারে বসে প্রভু শ্রীহরির কাছে প্রার্থনা করতাম, ভগো শ্রীহরি, তুমি আমার রানীকে একদিন সুবুদ্ধি দিও, তার বল থেকে সব অন্ধকার তুমি মুছে দিয়ে আলোর উদয় ঘটিও। শোনো রানী, একটা কথা আমার শোনো, মা হওয়া নয় মুখের কথা,
যে না শুধু প্রসব করলেই হয় না মাতা, যে না বোঝে সন্তানের ব্যথা। আমি মা হতে চাই, শোনো আমি মা হতে চাই, শোনো রানী, আমি না বসে থেকে রানী, না আমি থেকে মা